দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব আইএমএফ এর লোন নিয়ে। আপনারা জানেন যে আইএমএফ এর চতুর্থ কিস্তি, যেটি 4.7 বিলিয়ন লোন প্যাকেজ অ্যাপ্রুভ করা হয়েছিল গত বছর, তার চতুর্থ কিস্তিটি কিন্তু আমরা পাইনি। গত জুন মাসে যেটি পাওয়ার কথা ছিল, এবং পঞ্চম কিস্তিটি এখন এই জুনে আমাদের পাওয়ার কথা। তো এই লোনের কিস্তি আসলে ফাইনালি আমরা পাবো কিনা সেটি নিয়ে অনেক দিন ধরেই আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বার্গেইন হচ্ছিল। তো সেটি ফাইনালি যেই সুখবরটি বাংলাদেশের জন্য এসেছে সেটি হলো বাংলাদেশ লোনটি পাচ্ছে। আইএমএফ আমাদেরকে 1.3 বিলিয়ন লোন এবার দুটি ইনস্টলমেন্ট একসাথে রিলিজ করতে অ্যাগ্রি করেছে। তো কেন অ্যাগ্রি করলো সেটির কারণ হলো যে আইএমএফ যে কারণে ডিলে করেছিল তার প্রধান দুটি কারণ ছিল যে রিফর্ম করতে হবে আমাদের যে এক্সচেঞ্জ রেট মেকানিজম, যেটি এখন কন্ট্রোলড মেকানিজম, যেটি বাংলাদেশ ব্যাংক একটি রেট ফিক্স করে দেয়। এই রেটের বাইরে ব্যাংকগুলো ট্রেড করতে পারে না। এটি একটি রিফর্মেশন ছিল, রিকমেন্ডেশন ছিল আইএমএফের কাছ থেকে যে এটি আসলে মার্কেট বেসড করতে হবে। এবং অন্য আরেকটি ছিল ট্যাক্স জিডিপি রেশিও, যেটি আমাদের অনেক লো, সেটার কারণে এনবিআরকে রিফর্ম করতে হবে। তো আপনারা জানেন যে এই দুটি কন্ডিশনই আমরা বাংলাদেশ ব্যাংক এবং সরকার অ্যাগ্রি করেছে। এনবিআর অলরেডি ঢেলে সাজানো হয়েছে, সেটি এনবিআরকে রিপ্লেস করে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এবং অন্যদিকে ট্যাক্স জিডিপি বাড়ানোর জন্য, এবং অন্যদিকে বাংলাদেশ ব্যাংক অ্যাগ্রি করেছে যে তারা মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট মেকানিজমে যাবে। তো এর ফলে এটি নিয়ে আইএমএফের সঙ্গে একটি এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ ব্যাংকের, এবং আমরা এখন আইএমএফের যে লোনটি সেটি আগামী জুনে আমরা পেয়ে যাব। এটার কারণ হলো এগ্রিমেন্টের পর এটি আইএমএফের বোর্ডে যেতে হয় অ্যাপ্রুভালের জন্য। তো এই জুনের শেষ দিকে বোর্ড মিটিং আছে, সেখানে অ্যাপ্রুভ হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এখন আসি যে এই যে আইএমএফের লোন, এটি নিয়ে এত হইচই কেন আমরা আইএমএফের লোনের জন্য এত বার্গেইন করছি, সেই কারণগুলো আজকে আমরা বলবো। আইএমএফের লোনের আসলে অনেক বড় একটি ইম্প্যাক্ট আছে আমাদের ম্যাক্রো ইকোনমি স্ট্যাবিলিটির ক্ষেত্রে এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনফ্লোর ক্ষেত্রে। আমরা প্রথমে যদি বলি যে আইএমএফের এই লোনটির অ্যাপ্রুভালের খবরে গতকালকেই প্রথম দিনই আমরা দেখতে পেয়েছি যে মার্কেটে একটি রিয়াকশন দেখা গিয়েছে, মার্কেটটি রেসপন্ড করেছে মানি মার্কেট। সেটি হলো আমাদের যে বন্ডের রেটগুলো বাড়ছিল, যে সরকার যেই বন্ড ছেড়ে ব্যাংকগুলো থেকে টাকা নেয় সেই বন্ডের রেট বেড়ে যাচ্ছিল। তার কারণ ব্যাংকগুলো এখন সরকারের এখন ব্যাংকগুলো থেকেই অনেক বেশি ধার করতে হচ্ছে, যেহেতু যখন ফরেন ফান্ডিং কমে যায় তখন কিন্তু এই ব্যাংকের উপরেই ডিপেন্ড করতে হয়। তো এটার কারণে দেখছিলাম আমরা বন্ডের রেট বেড়ে যাচ্ছিল, প্রায় 12.39% পর্যন্ত উঠে গিয়েছিল 5 বছর মেয়াদি যেই বন্ড। তো সেই বন্ডে কিন্তু প্রথম দিনই আমরা দেখতে পেয়েছি যে বন্ডের রেট পড়ে গেছে 12%-এর নিচে নেমে এসেছে, 12.39% থেকে এটি 11%-এর ঘরে নেমে এসেছে। এটার কারণ কি? এটার কারণ হলো একটা এক্সপেকটেশন থেকে যে যদি আইএমএফের লোন আসে তাহলে যেই পরিমাণ ফরেন লোন আমাদের এখানে ঢুকবে সেই পরিমাণ কিন্তু সেটি কনভার্ট হয়ে লোকাল কারেন্সি হয়ে মার্কেটে দেয়া হবে। তখন সরকারের লিকুইডিটি ফ্লোটা বেড়ে যাবে, তখন সরকার ব্যাংকের কাছ থেকে এত টাকা ধার করার প্রয়োজন হবে না, তখন কিন্তু রেট কমে যাবে। এই যে একটা এক্সপেকটেশন, সেটির কারণে আসলে রেটটি কমে গেছে। এবং একই সাথে যেহেতু এক্সচেঞ্জ রেট গ্রেটার ফ্লেক্সিবিলিটিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটাও একটি এক্সপেকটেশন তৈরি হয়েছে যে তাহলে হয়তো ডলারের রেট বাড়তে পারে, এটি আবার কমতেও পারে। তো বাড়তে পারে ধারণা করেই হয়তো কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে ডলারের রেমিটেন্স রেট, যেটি 122 টাকা 10 পয়সা 20 পয়সার মধ্যে গত 3 মাস ধরে স্টেবল আছে, সেটি সামান্য বেড়েছে 122 টাকা 50 পয়সায় আমরা দেখেছি প্রথম দিন। তো এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেটের একটি রিয়াকশন। এটি যদি একটু সাধারণভাবে ব্যাখ্যা করি, যে যখন এই ধরনের ফরেন লোন আসে তখন সরকারের লিকুইডিটি ফ্লো বেড়ে যাবে, সরকারের বাইরে পেমেন্ট করার ক্ষমতা বেড়ে যাবে, তার লোকাল কারেন্সি এটি অটোমেটিকই ফরেন কারেন্সির অ্যাগেনস্টেই আসলে এটি একটি অ্যাসেট, এই অ্যাসেটের অ্যাগেনস্টে তখন বাংলাদেশ ব্যাংক লোকাল কারেন্সি বাড়াবে, তখন সরকারের ধার করতে কম হবে। ধার যদি কম করতে হয় তাহলে তার বরোয়িং কস্টটা কমে যাবে, বরোয়িং কস্ট যদি কমে যায়
তখন কিন্তু সরকারের জন্য ব্যয় করাটা আরও সহজ হবে এবং ইনফ্লেশনও কমে যাবে। যদি সরকার অনেক হাই রেটে ধার করে খরচ করতে থাকে তাহলে কিন্তু সেটি ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট পড়ে, সেটি এটি ইন্ডিকেটর। এবং আরেকটি হলো যে যদিও এটির নেগেটিভ একটি দিক হলো যে একটি ফ্লাকচুয়েশন দেখা যেতে পারে আমাদের ডলার রেটে, এটি এক্সপেকটেশন থেকে যদি মার্কেটে পর্যাপ্ত সাপ্লাই থাকে তাহলে কিন্তু এই ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেটে গেলেও মার্কেটে আসলে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো কিছুটা ম্যানুপুলেশনের কারণে কিছুটা অনেকে আছে ব্যবসায়ী এগ্রিগেটেড যারা, তারা ডলার হোল্ড করে রেখে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করে, সেটার কারণে একটা আর্টিফিশিয়াল বা একটা টেম্পোরারি সময়ের জন্য আমরা দেখি ডলারের প্রাইস একটু জার্ক করে। তো সেটি সাধারণত একটা সকল দেশের একটা এক্সপেরিয়েন্স। বাংলাদেশে আমরা এই মুহূর্তে মনে করছে বাংলাদেশ ব্যাংক যে এটি বড় ধরনের কোনো ফ্লাকচুয়েশন হবে না, তার কারণ আমাদের এই মুহূর্তে ডিমান্ড এবং সাপ্লাই একটা ম্যাচিং পর্যায়ে আছে। অর্থাৎ যে ধরনের ডিমান্ড আছে সেই অনুযায়ী সাপ্লাই আছে, যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়ছে, রেমিটেন্স বাড়ছে এবং ইনফ্লেশনও এখন কমতে শুরু করেছে, তো একটা সুইটেবল টাইম। তো সেই কারণে হয়তো এই যেই এক্সপেকটেশনটা এটা টেম্পোরারি হবে, এটা এরপর আবার মার্কেটে স্টেবল হবে। এটি হলো আমাদের ডোমেস্টিক মার্কেটে ইম্প্যাক্ট। তবে সাময়িক সময়ের জন্য ডলারের রেট বাড়লেও সেটি দীর্ঘ সময়ের জন্য যে ইম্প্যাক্ট সেটি হলো আমাদের রিজার্ভ বিল্ড আপ হবে। রিজার্ভ বিল্ড আপ হবে কিভাবে? যেহেতু যখন মার্কেটের রেট সব জায়গায় রেটটি একই রকম রেট থাকবে, ইউনিক রেট থাকবে, তখন কিন্তু কেউ বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার কিনতে যাবে না, সবাই ইন্টার ব্যাংক মার্কেটটা সচল হবে। অর্থাৎ যেই ব্যাংকের কাছে বেশি ডলার আছে সে মার্কেটে বিক্রি করবে, যার কাছে কম আছে সে ওখান থেকে কিনবে, এরকম একটি স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন কিন্তু অটোমেটিক্যালি মার্কেট যখন ভাইব্রেন্ট হবে তখন আমাদের যে এখন যেটা হচ্ছে, যার অনেক বেশি সাপ্লাই আছে সে এই ডলারগুলো হোল্ড করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস করার চেষ্টা করে, এবং তখন যেই ব্যাংকের ডলার নেই সে কিন্তু হাই রেটে কিনে বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কিনতে যায়, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ থেকে বিক্রি করতে হয়। এই ধরনের একটি ক্যাওয়াস থাকে, সেটি তখন বন্ধ হবে, কারণ মার্কেটে তো একই রেট থাকছে, সবাই মার্কেট থেকেই তখন ডলারটা কিনবে। তখন একটা স্টেবল পরিস্থিতি যখন হবে তখন কিন্তু রিজার্ভ বাড়তে থাকবে, কারণ যাদের হাতে এক্সেস ডলার থাকবে তারা তো আর বেশি রেটে মার্কেটে বিক্রি করতে পারছে না, কারণ মার্কেটে তো তখন একটা স্টেবল অবস্থা থাকবে। তখন তারা এক্সেস যে ডলারটা সেটা সেন্ট্রাল ব্যাংকের কাছে বিক্রি করে দিবে, তখন কিন্তু রিজার্ভ বিল্ড আপ হবে। তো যে কারণে আইএমএফ বাংলাদেশ ব্যাংকে পুশ করে যাচ্ছিল যে আমাদের তো রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, এক্সচেঞ্জ রেট আমাদের স্টেবল হয়েছে, এটা একটা ভালো সময় আমাদের এই ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেট ইমপ্লিমেন্ট করা, যাতে করে আমাদের রিজার্ভ আরও বেশি বিল্ড আপ হবে। এবং আমাদের গ্লোবাল মার্কেটে এটি বড় একটি ইম্প্যাক্ট হলো যখন আইএমএফের লোনটা 1.3 বিলিয়ন লোন আসবে, সেটি ইনস্টলমেন্ট আসবে, সেটি কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না। যদি আমরা রেমিটেন্সের সঙ্গে তুলনা করি, আমরা প্রতি মাসে 2.5 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ডলার শুধু রেমিটেন্সই পাই, তাহলে ওই অনুযায়ী কিন্তু ফিগারটা খুব সিগনিফিক্যান্ট না। কিন্তু আইএমএফের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে থাকাটা হলো একটা কনফিডেন্সের ব্যাপার। গ্লোবাল মার্কেটে একটা পজিটিভ মেসেজ যায়, যেমন গ্লোবাল রেটিং এজেন্সি মুডিজ, ফিচ, তারা কিন্তু আমাদের যে কান্ট্রি রেটিং কমিয়ে দিয়েছে তার অন্যতম একটি কারণ ছিল কিন্তু ডলার ক্রাইসিস। এক্সটার্নাল মার্কেটের ভালনারেবিলিটিকে তারা অন্যতম একটি কি ফ্যাক্টর হিসেবে দেখিয়েছে যখন আমাদের কান্ট্রি রেটিং কমিয়েছে। তো যখন আইএমএফ আমাদেরকে লোন অ্যাপ্রুভ করে বা অ্যাগ্রি করে, তখন তার মানে তারা তো আমাদের সকল ইন্ডিকেটরগুলো রিভিউ করার পর তারা লোনটা দেয়। তো তখন আসলে অন্যান্য যে ডোনার এজেন্সি তারা একটা কনফিডেন্স পায় যে না, দেশের আমাদের ইকোনমিক যে হেলথ সেটি এখনও ভালো আছে, এখানে ইনভেস্ট করা যায়, এখানে লোন দেয়া যায়। ফলে অন্যান্য যেমন ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, তারপর এডিবি, এরকম বিভিন্ন ধরনের যে মাল্টি ডোনার এজেন্সিগুলো আছে তারা কিন্তু অনেকটা আইএমএফের রিভিউয়ের উপর অনেকটা ডিপেন্ড করে কোনো দেশকে যখন লোন বা বাজেটারি সাপোর্ট দেয়। তো সেই দিক থেকে আমাদের এটি একটি পজিটিভ দিক। আমরা অলরেডি আইএমএফের এই পজিটিভ সিগন্যালের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন মাল্টি ডোনার এজেন্সি যারা বিভিন্ন বাজেটারি সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে লোন দেওয়ার কথা ভাবছিল, তারা কিন্তু অলরেডি এটা পজিটিভ দিকে এসেছে, অর্থাৎ আমরা এই লোনগুলো পাচ্ছি। ফলে আমাদের কিন্তু আরও অনেক ফরেন লোন ইনফ্লো হবে। এবং একই সাথে যেটা হবে যে আমাদের রিজার্ভ, যখন এই লোনগুলো আসবে তখন কিন্তু রিজার্ভ
আরও বিল্ড আপ হবে। এটি হচ্ছে আমাদের আসলে অন্যতম একটি ইমপ্রুভমেন্ট, যে কারণে আসলে বাংলাদেশ ব্যাংক এবং আইএমএফ অনেকদিন ধরে এই বার্গেনিংয়ের মধ্যে ছিল। আইএমএফ যেটা অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু, যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে তারা যখন খুব ক্রাইসিস পিরিয়ডে ছিল তখনও কিন্তু আইএমএফ এই লোনটি দিয়েছিল, এবং এই শর্তে যে তাদেরকে ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেটে যেতে হবে, এবং তারা গিয়েছিল। এবং আমরা তাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে তাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আমরা দেখেছি তাদের এক্সচেঞ্জ রেট অনেক বেশি বেড়ে গিয়েছিল, ডলারের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছিল। পরে আবার সেটি আস্তে আস্তে স্টেবল হয়েছে, এবং যখন স্টেবল হয়েছে তখন কিন্তু তাদের রিজার্ভও বেড়েছে। যেই রিজার্ভ তাদের $1 বিলিয়ন নেমে এসেছিল, সেটি এখন 1 বছরের মধ্যে তাদের $6 বিলিয়ন রিজার্ভ বেড়েছে। তো আমরা আসলে এই কারণেই আমরা দেখতে পাই যে আইএমএফ এর লোন আমাদের ইকোনমির জন্য এবং আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।